নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডানাটেক্স। আজকে সকাল সকালই একটা বড় সড়ো নিউজ আমাদের চোখের সামনে ভেসে উঠছিল। সকাল থেকেই আমরা দেখছিলাম, তো সেই নিউজের উপরেই নজর রাখছিলাম যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আজকে মারা গিয়েছে। সেটা হলো ইসরায়েলের প্রিসিশন অ্যাটাক, যেটা স্যাটারডে করা হয়েছিল ইসরায়েলের তরফ থেকে, এবং ইসরায়েল দাবিও করেছিল যে আয়াতুল্লাহ খামেনি এই অ্যাটাকে মারা গিয়েছে। এটা অ্যাকচুয়ালি ছিল ইসরায়েল এবং আমেরিকার যৌথ অভিযান। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছিল যে ইসরায়েলকে এবং ইরানকে, যে ইরানের উপর যে অ্যাটাক করা হবে সেইটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং ইরানের রিজিম চেঞ্জ ওরা খুব তাড়াতাড়ি করবে, কারণ আমেরিকা চায় পুরো পৃথিবীতে যত জায়গা থেকে তেল আসছে সমস্ত জায়গার তেলের নিয়ন্ত্রণ যেন আমেরিকার দখলে থাকে। অলরেডি আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী আরবের মিডল ইস্টের বেশিরভাগ কান্ট্রি, আরব আমিরশাহী, কাতার, এরা আমেরিকার কথা অনুযায়ী চলে। আমেরিকা তাদের প্রচুর বেস তৈরি করে রেখেছে, ন্যাভাল ডিফেন্স অর্গানাইজেশন, তারা পুরোপুরি আমেরিকার দ্বারা কন্ট্রোলড হয়। আজকে তাদের চিন্তা ভাবনা, তাদের শাসক গোষ্ঠী সবাই আমেরিকার বন্দুকের উপর টিকে আছে। ভেনেজুয়েলা আমেরিকা অলরেডি দখল করে নিয়েছে। এই মুহূর্তে ইরান একমাত্র যে মিডল ইস্টের শক্তি ছিল, যে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারতো, যাদের কাছে টেকনোলজি ছিল, তারা এই মুহূর্তে আর মিডল ইস্টে তেমন কোনো কিছুতে থাকছে না। সুতরাং এখন আমেরিকা একচ্ছত্র অধিপতি বলতে গেলে বিশ্বের সমস্ত তেলের বাজারে। একমাত্র বেঁচে আছে কানাডা, যেখানটায় কিনা তেল এখনো পাওয়া যায়, তো সেটাকেও আমেরিকা তার নিজের জায়গায় নিয়ে চলে আসবে। অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছে কানাডা আমেরিকার একটা নিজস্ব প্রদেশ। তো এরপরে থেকে যাচ্ছে শুধুমাত্র রাশিয়া, যারা ইন্ডিপেন্ডেন্টলি তেল উৎপাদন করছে এবং চারিদিকে যোগান দিচ্ছে। তো ইরান চলে যাওয়ায় সব থেকে বেশি লস হলো চীনের আর ইন্ডিয়ার। এখান থেকে ইরানের রেজিম যদি চেঞ্জ হয়, যদি তেলের পলিটিক্স চেঞ্জ হয়, পুরোটাই তো অয়েল পলিটিক্সের উপর ডিপেন্ড করছে আজকের এই যুদ্ধটা। আজকে ইসরায়েলকে আমেরিকা শুধুমাত্র তৈরি করে রেখেছে এই পুরো অঞ্চলটার উপর, ও যাতে নিজের কন্ট্রোলটা রাখতে পারে। ইসরায়েল যেভাবে পুরো জায়গাটাকে কন্ট্রোল করলো এবং যেভাবে প্রেসিশন গাইড মিসাইল দিয়ে আয়াতুল্লাহ খামেনিকে আজকে শেষ করে দিল, এটা সত্যি মানে খুব একটা বেশি কিছু না করেই একটা দেশের কিভাবে লিডারকে মেরে দেওয়া যায় সেটা আমেরিকা এবং ইসরায়েল মিলে দেখাচ্ছে। আমেরিকা এটা তো স্টেলথ B-20 বোম্বার দিয়েই করেছে, না হলে বাংকার বাস্টার বোম বা মাদার অব অল বোম বা ফাদার অফ অল বোম যেটা ওরা বলে, সেটাকে আর কোনো মাত্র প্লেন থেকেই ছাড়া যায় না, একমাত্র ওখান থেকেই ছাড়া যায়। আর একটা জিনিস হলো, ইরান এই মুহূর্তে কি শুরু করেছে, ওদের লিডারশিপের অভাবে অলরেডি 2 থেকে 3 জন মিলে, জুডিশিয়ারি এবং প্রেসিডেন্ট, এরা সবাই মিলে বিভিন্ন জায়গায় ওরা অ্যাটাক করছে। সৌদি আরবের মতো পিসফুল জায়গা, যেখানটায় এই মুহূর্তে ধরুন আন্তর্জাতিক যে ফিনান্সিয়াল মার্কেট বলুন, ফিনান্সিয়াল ক্যাপিটাল ওয়ান অফ দ্য সিঙ্গাপুরকে ছেড়ে দিলে দুবাইয়ের যে আভিজাত হোটেল, সেই সব জিনিসগুলোর উপরেও আজকে তারা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ইউএসএ এর যতগুলো অ্যাসেট যেখানে যেখানে আছে, ইরান সমস্ত জায়গায় ওদের চেষ্টা মতন ওরা অ্যাটাক করছে। বেশিরভাগ জিনিসকে নিউট্রালাইজ করে দেওয়া হচ্ছে, কিন্তু তাও ডেব্রিস গুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেল আভিভের উপর তো হামলা চলতেই ছিল, যতদিন ধরে চলছিল। ইসরায়েল তো কখনোই সুরক্ষিত নয় যতক্ষণ ইরানে কোনো একটা স্টেবল সরকার আসে। আর এটা অ্যাকচুয়ালি আরব এমিরেটস এরা না চাইলে ইরান এখানে আজকে সরকার থেকে পড়তো না। সৌদি আরব চেয়েছিল, অনেকদিন ধরেই চাইছিল যে ইরানের এই আধিপত্যটা, অ্যাকচুয়ালি ওদের যে মুসলিম কমিউনিটি যে শিয়া এবং সুন্নি মুসলিম, ইসরায়েলে ইহুদি, আর সৌদি আরবে আপনাদের থাকলো শিয়া, এদের মধ্যে সবসময় একটা ইন্টারনাল ক্লাস তো চলতেই থাকে। তো ওরা চেয়েছিল যে ইরানের এই পাওয়ারটা চলে যাক। আজকে 4 দশক ধরে এই লড়াইটা, ঠান্ডা লড়াই চলছিল, এ ওকে মারছিল, সে তাকে মারছিল, কিন্তু এটা চলছিল। একটা ঘটনা নিন্দা করার মতো অবশ্যই আছে ইসরায়েলের, যেটা সবসময় করে থাকে, যে স্কুল, কলেজ, হসপিটাল এইগুলোকে সবসময় হামলার আওতা থেকে বাদ দিয়ে রাখা উচিত, কিন্তু ইসরায়েল করে। এই ঘটনাটা সম্পূর্ণ নিন্দা করা প্রয়োজন আছে। যুদ্ধ করতে হলে মিলিটারি অ্যাসেটের উপর যুদ্ধ করো, যেখানে যেখানে মিলিটারি অ্যাসেট আছে, যেখানে যেখানে পলিটিক্যাল অ্যাসেটস আছে, সেখানটাতে তোমরা আক্রমণ করো, অ্যাটাক করো। স্কুল, কলেজ, হসপিটাল এইগুলোতে তো অ্যাটাক করার কোনো কারণই হয় না। সেখানটা তো কেউ যুদ্ধ করতে যায় না, সেখান থেকে কোনো কিছু তৈরিও হচ্ছে না। সুতরাং ওই জায়গাগুলোকে
ধ্বংস করে কোনো একটা দেশের যুব সমাজকে একদম পথে বসিয়ে দেওয়া একদম ঠিক নয়। বা কেউ যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পেয়ে আবার যুদ্ধ করবে, সেই জায়গাগুলোকে নষ্ট করে। এথিক্সের বাইরে গিয়ে যুদ্ধ করাটা ঠিক সবসময় নিন্দার যোগ্য এবং নিন্দা করা উচিত এবং সমস্ত দেশের নিন্দা করা উচিত। এখন আসছি ভারতের কথা। মিডল ইস্টে কি হলো সেটার উপর তো ভারতের রাজনীতি প্রচুর ডিপেন্ড করে। অলরেডি রাশিয়ার সাথে ভারতের যে তেলের চুক্তি, সেখান থেকে ভারতবর্ষকে অনেকটা সরে আসতে হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চাপের প্রভাবে। সৌদি আরবে তেলের দাম বেশি, ওপেক যে তেলটা নিয়ন্ত্রণ করে সেই তেলের দামটা অনেকটাই বেশি। ইন্ডিয়াকে অবশ্যই চাবে, কারণ গুজরাটের জামনগরের যে রিফাইনারি আছে ওই রিফাইনারি হলো ওয়ার্ল্ডের বিগেস্ট রিফাইনারি। রিলায়েন্স যেটা করে রেখেছে ওটা ইন্ডিয়ার অ্যাসেট। সেক্ষেত্রে আমেরিকা যে ভেনেজুয়েলা থেকে যে উন্নত মানের ক্রুড অয়েলটা তোলে সেটা একমাত্র এখানেই পরিশোধন হতে পারে। আর বেশ কিছু জিনিস তো ওরা চাইবে কি, আমেরিকা চাইবে যে এইবার ইন্ডিয়া ওদের যে অপরিশোধিত তেল আছে সেগুলো যাতে ইন্ডিয়াতে এবার শোধন করা হয়। নায়রা এনার্জি, নায়রা তো রাশিয়ার সাথে লিঙ্কডও আছে, তো যার জন্য ওর উপরে কিছু স্যাংশনস ইউরোপিয়ান নেশনস থেকেও দিয়ে দিয়েছে। তো ইন্ডিয়াকে স্যাংশনস দেওয়াটা শুধুমাত্রই আমাদের উপর পলিটিক্যাল প্রেশার তৈরি করা, আর কিছুই না। আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে না দেওয়া। ইরান থেকেও আমাদের বেশ কিছু একটা পার্সেন্টেজ তেল আসতে পারতো, 20 থেকে 25%। ইরান থেকে যদি আমাদের তেলের লাইনে যদি চলে আসতো সরাসরি, সেক্ষেত্রে আমাদের দেশে তেলের দামটা অনেকটাই কম হতো, যেটা আমাদের অর্থনৈতিক উন্নতির অনেকটা কারণ হতো। এই যে অ্যাটাক হলো, এই মিডল ইস্ট দুর্বল হয়ে গেল, এটার জন্য কিন্তু শেয়ার মার্কেটের উপর বিশাল বড় প্রভাব আসতে চলেছে। সোমবার দিন ভারতীয় শেয়ার বাজার কেন বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে একটা বিশাল বড় ধস নামতে চলেছে। আজকে অপরিশোধিত তেলের দাম যেটা পার ব্যারেল $80 কাছাকাছি, সেটা কিন্তু $100 ছোবে, এবং এটা কিন্তু সবাই প্রেডিক্ট করছে। এবং যদি $20 যদি তেলের দাম বেড়ে যায়, অপরিশোধিত তেলের দাম, প্রত্যেকটা জিনিস দাম বেড়ে যাবে। ইনফ্লেশন ইন্ডিয়ার মতন কান্ট্রিতে কন্ট্রোল করা সত্যি খুব কঠিন হয়ে যাবে, কারণ অপরিশোধিত তেলের দাম বাড়লে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে। আপনার মাথায় মাখার তেল থেকে শুরু করে ডিজেলের দাম বাড়লে পণ্য সবজি সবকিছুর দাম বাড়বে। আজকে ইন্ডিয়াতে যে ফ্রেট করিডোর ট্রেনের মাধ্যমে তৈরি করে সবকিছু এই মুহূর্তে তো আমরা অয়েলের এরাতে বাস করছি। অয়েল আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে। আজকে পুরো অয়েল সেক্টরটা আমেরিকার হাতে 90% চলে যাওয়াটা সত্যি এটা মানা যাচ্ছে না আমাদের মতো দেশের কাছে। আজকে ওরা চাইলে আমাদের উপর যা খুশি তাই করতে পারে। আজকে ডলার যে দুর্বল হয়ে গিয়েছে, আমেরিকা কি চাইলো? ঠিক আছে, ডলার দুর্বল হতেই পারে, কিন্তু তো পেট্রোল ডিজেল এগুলো তো চাই লোকের। এটাকে আমরা নিজের কন্ট্রোলে নিয়ে আসি। 90%-এর উপর আমার কন্ট্রোল থাকলো। এই 90% তেলটাকে আমরা এমন দেশকে এমন রেটে বেচবো যে তাদের কিচ্ছু করা থাকবে না, তাদের ডলারাইজেশন করতেই দেবে না। আর আমেরিকা কি যত পারবে নিজেদের অর্থনীতিতে টাকা ছেপে যাবে, নিজেদেরকে নিজেরাই লোন দেবে, নিজেরা লোন দিয়ে নিজেদের ইকোনমি বেড়ে যাবে। আমরা একটা বিশাল বড় ইকোনমি বাবলের উপর বসে আছি। আমেরিকা এই মুহূর্তে পুরো ইকোনমিটাকে চায়নার এগেনস্টে নিয়ে যাওয়ার জন্য, চায়না যেহেতু একটা বড় শক্তি হিসেবে তৈরি হয়ে গেছিল, নো চায়না পলিসি। আমেরিকা এখন যেটা করছে হর্ষদ মেহতা ভার্সন 2, ওরা কি করছে যে আস্তে আস্তে যখন যেখানে যে দেশের প্রত্যেকটা দেশের স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমেরিকা জানে কার উপর কবে 50% ট্যারিফ বসবে, সেই হিসাবে তাদের যারা হেজ ফান্ড আছে সেই আমেরিকা হেজ মানিগুলোকে তারা এক জায়গায় রাখছে, স্টককে ডাম্প করছে, কম দামে স্টক কিনে নিচ্ছে, আবার স্টককে স্পাইক করে তুলছে। এই মুহূর্তে শেয়ার মার্কেট যদি আপনারা না বোঝেন, যতটা সম্ভব দূরে থাকুন। ইন্ডিয়ার অর্থনীতির উপর একটা বড় প্রভাব আসতে চলেছে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হচ্ছে না, কারণ ওখানটায় অলরেডি আমেরিকা তার ফ্লিটকে বসিয়ে রেখে দিয়েছে। সেখানটাতে যদি ইরান যদি অ্যাটাক করে বা সেখানে যদি অ্যাটাক হয়, চায়না এবং রাশিয়া যদি ইরানের হয়ে যুদ্ধ শুরু করে, সেক্ষেত্রে যুদ্ধটা একটা বড় পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারও দেখতে পারি, কারণ অলরেডি পাকিস্তান আফগানিস্তান নিজেদের মধ্যে যুদ্ধ করছে। ইন্ডিয়া অপারেশন সিন্দুর চালু রেখেছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান চলছে। ইসরায়েল, ইরান, প্যালেস্টাইন এদের প্রত্যেককে অ্যাটাক করছে। তবে একটা জিনিস হলো যেটা সবকিছুর জন্য ভালো, ইরান যে ফান্ডিং করতো টেররিস্ট অর্গানাইজেশনগুলো, আইসিস, ইহুদি, যে বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে যে টেরর ফান্ডিং করতো ইরানের অয়েল থেকে, সেই টেরর ফান্ডিংটা কিছুটা হলো একটু কমবে, কিছুটা হলো একটু আঘাতপ্রাপ্ত হবে, কিন্তু এই চেনটা বন্ধ করা খুব কঠিন।
যে কোনো দেশের করাপশনের চেন আপনি বন্ধ করবেন কি করে? আপনি নিজের পাড়াতে, নিজের দেশে, নিজের অঞ্চলে দেখুন না, করাপশন ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারি না। এটা নিয়ে একটা বড় ডিবেট করাই যেতে পারে। করাপশন আছে বলে আমরা আছি, করাপশন না থাকলে আমরা অনেকেই থাকবো না। কিন্তু এই করাপশনটা যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ এই সমস্ত জিনিস চলতে থাকবে এবং করাপশনটা বন্ধ হবে না, এগুলো চলবে। সুতরাং এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা একটা বড় কাজ। এই মুহূর্তে যথেষ্ট পিছন দিকে সরে গিয়েছে ইরানের অবস্থা। চায়না এবং রাশিয়া ইনভলভ হবে কি হবে না জানা নেই। যদি চায়না এবং রাশিয়া ইনভলভ হয়ে যায় ইউরোপ আমেরিকার হয়ে, তো একটা খুব বড় যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে মিডল ইস্টে তৈরি হয়েছে। মিডল ইস্ট সবসময় একটা ওয়ার জোনে আছে। 90s মানে পুরো 1900 শতক মিডল ইস্টকে একটা ওয়ার জোন, মানে এইটা একটা এমন একটা সেক্টর, মিডল ইস্ট এর সাথে সাউথ এশিয়া, ইন্ডিয়া, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ম্যাপের মধ্যে ভাগাভাগির ব্যাপার, এগুলোকে নিয়ে একটা সলভ করা দরকার। ইউএন তো বেকারই বসে আছে, ইউএন এর কোনো কাজই নেই, কিচ্ছু করছে না। ওরা একটা আমেরিকার একটা পলিটিক্যাল বডি ছাড়া কিছু না। এই মুহূর্তে নিজেদের যে আমাদের বর্ডার ডিসপুটস গুলো আছে, এগুলোকে আমরা যদি না নিজেরা শুধরে না নিতে পারি, আমি আপনি সবাই মারপিট করে মরে যাব। আমাদের মতো যারা সাধারণ লোক তারাই ক্ষতিগ্রস্ত হবে। যে পলিটিক্যাল পাওয়ারের উপরে বসে তার কিন্তু কিছু যায় আসে না। সে কিন্তু দিনের যে তেল কিনে খেতে হবে, রান্না করে খেতে হবে, তাকে এগুলো নিয়ে ভাবতে হয় না। তারা আমার আর আপনার মতো ট্যাক্স পেয়ারদের টাকায় ঠিক ভালোভাবে, যে কোনো দেশে, বাংলাদেশ গরিব দেশ কিন্তু ওর মন্ত্রীরা কি গরিব? ওর যে রাষ্ট্রপতি সে কি গরিব? যে ওখানকার প্রধানমন্ত্রী সে কি গরিব? কিচ্ছু না। তাদের হাতে যথেষ্ট টাকা, তারা চাইলে যা খুশি তাই করতে পারে, প্রাইভেট জেট চড়তে পারে, তাদের হাতে একটা মিলিটারি, প্রাইভেট মিলিটারির মতো ইউজ করতে পারে, সবকিছু করতে পারে। আমাদেরকে এখন আমাদের সরকারকে বোঝাতে হবে যে আমাদের সাধারণ জিনিসগুলোকে আপনারা সলভ করুন। ইরান এই মুহূর্তে যে কাজটা করতে চলেছে এবং যে কাজটা এখনো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে, আরব এবং এমিরেটসের উপর হামলা করে যাচ্ছে, এটা কিন্তু খুব ভয়ানক এবং বিপজ্জনক দিকে গড়াচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইরান কিন্তু একটুও থেমে থাকেনি। ওরা কিন্তু ওদের মতন করে অপারেশনস গুলো চালিয়ে যাচ্ছে এবং কামিকাজি ড্রোন, যেগুলো অনেক লো পাওয়ার, লো কস্টে চলে, যেগুলোকে জ্যাম করা বা ইন্টারসেপ্ট করা খুবই কঠিন, সেইগুলোকে করে যাচ্ছে। যদিও আমেরিকার কাছে খুব ভালো ডিফেন্স আছে, আমাদের আমেরিকা বা ইসরায়েল যাতে আয়রন ডোম টেকনোলজি বা সৌদি আরব বা কাতারকে বিভিন্ন রকম টেকনোলজি দিয়ে ওরা ঠিকঠাক ভাবে ওদের এয়ার ডিফেন্সটাকেও মডিফাই করে রেখে দিয়েছে, তারপরেও কিন্তু সেখানে ক্ষয়ক্ষতি হবে। যখন সেখানে ক্ষয়ক্ষতি হবে, যখন সেখানকার সাধারণ মানুষ মারা যাবে, সেখানে একটা বিক্ষোভ তৈরি হবে। সেই বিক্ষোভটাকে কাজে লাগিয়ে আমেরিকা কিন্তু আরো অ্যাটাক করবে ইরানকে। ইরানে অলরেডি প্রচুর প্রেসিডেন্ট স্ট্রাইকস করে ওদের মিলিটারি সেক্টর, ওদের পলিটিক্যাল সেক্টরগুলোকে ওরা ধ্বংস করে দিয়েছে। আজকে সকালে পাওয়া খবর অনুযায়ী ইরান সরকার স্বীকার করে নিয়েছে আয়াতুল্লাহ খামেনি, সুপ্রিম লিডার, যে 40টা বছর ধরে ইরানকে শাসন করেছিল, উগ্রবাদী ইরান তৈরি করেছিল, এই মুহূর্তে ইরানের কাঠামোর পিছনে যারা আছে তারা, মানে সেই আয়াতুল্লাহ খামেনি আজকে মারা গিয়েছে। তারা স্বীকার করে নিয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু এতদিন ধরে বলে আসছে। এতদিন না, জাস্ট একদিন ধরে, যে প্রেসিডেন্ট স্ট্রাইকে উনি মারা গিয়েছেন। তো সেই ঘটনা যেদিন সত্যিটা সামনে চলে এসছে, ইরানের জনগণের ভিতরে একটা দুরকম মিক্সড রিয়াকশন পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছে যে না, এটা ঠিক হয়নি, কাইন্ড অফ বাংলাদেশ সিনারিও। কেউ কেউ বলছে ঠিক হয়নি, কেউ কেউ রাস্তায় খুশিতে হয়ে নেমে এসছে। এই মুহূর্তে তারা একটা রিজিম চেঞ্জ চায়। তারা এই মুহূর্তে ইরানে আবার ফ্রি ইরান চায়, যেখানটায় তারা নিজেদের ইচ্ছা মতন করে বাঁচতে পারবে, লড়তে পারবে, সবকিছু করতে পারবে। ইরানে সম্পূর্ণভাবে ইন্টারনেট শাটডাউন হয়ে আছে। আমরা ইরানের খবর জানি না, কিন্তু আরো একটা বড় খবর হলো মিডল ইস্টে ইন্ডিয়ার জন্য এই মুহূর্তে যেটা প্রবলেমের ব্যাপার, প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। কালকের থেকে কোনো ফ্লাইট এমিরেটসে সৌদি আরবে যাচ্ছে না। সৌদি আরবের বিমানবন্দরটা ভারতবর্ষের জন্য আমেরিকা এবং ইউএস এর অ্যাক্সেস স্টোর। ইন্ডিয়ার 90% প্লেনগুলো সমস্ত কিছু সৌদি আরব হয়ে যায়। তো সেক্ষেত্রে এই এয়ারপোর্ট বন্ধ থাকার জন্য ওয়ার্ল্ডের বিজিএসটি এয়ারপোর্ট বন্ধ আছে, মানে এই এয়ারপোর্ট অপারেশন হয়নি বলে এখানটা যে এত পরিমাণে ক্ষতি হলো, এইটা কিন্তু সারিয়ে উঠতে আবার 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই জায়গাটায় আবার সবকিছু স্কেডিউলে ঠিকঠাক আসার জন্য ততদিন যে ইন্ডাস্ট্রি, অলরেডি ইন্ডিগো ওদের বিদেশে অপারেশন শুরু করেছে, ওদের দেশের অপারেশনস গুলোতেও প্রচুর মার খাচ্ছে। ইন্ডিয়ার যারা কোম্পানিগুলো আছে তাদের এই মুহূর্তে একটু স্ট্র্যাটেজিক ভাবে সরকার কি ভাবছে, সাউথ ব্লক কি ভাবছে, সাউথ ব্লক এর উপর কড়া নজর রেখেছে। সাউথ ব্লকের জন্য
মিক্সড রিয়াকশন আমাদের জন্য ইরানও ভালো, ইরানের চাবাহার বন্দর ইউজ করে আমরা রাশিয়া বা ইউরোপের কাছে আমরা পৌঁছে যেতে পারি। সেক্ষেত্রে ইরানকেও আমাদের দরকার। রেজিম চেঞ্জ হলো, যেই সরকার আসুক তাদের সাথে যাতে চাবাহার বন্দরের কোনো রকম কোনো ফল্টস না থাকে,